প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশের, সেগুলো নিয়ে কথা বলে থাকি, মাঝে মাঝে ভিন্ন বিষয়ে কথা বলে থাকি। আজকে এরকম একটি বিশেষ দিন, একেবারে ভিন্ন একটি প্রেক্ষাপট থেকে আজকের আলোচনাটা করতে চাই। আলোচনা না বলে একটু গল্পের মতো করে আমরা ঈদ উদযাপনের একাল সেকাল নিয়ে কথা বলবো। অর্থাৎ একটা সময় ছিল যখন ঈদটা আমাদের কাছে ভিন্ন রকমের একটা ব্যঞ্জনা নিয়ে ধরা দিত। সেটা 60-এর দশক, 70-এর দশক কিংবা 80-এর দশকের কথা যদি বলি, সেই সময়টাতে। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে যখন আমরা দেখছি যে অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর একটি সমাজে আমরা বাস করছি, মিডিয়া ড্রিভেন একটা সোসাইটি, যেখানে অনেকে অভিযোগ করে থাকেন যে এক ধরনের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের নামে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। তো সেই চিন্তা থেকেই আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। দুই প্রজন্মের দুজন অতিথিকে আমরা পেয়েছি। আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয়, খ্যাতিমান, এরকম অনেক বিশেষণ যুক্ত করা যায়, কিন্তু তার নামেই তিনি আমাদের কাছে পরিচিত, তারিক আনাম খান। তিনি অভিনেতা, নির্দেশক, রাইটার, প্রডিউসার। তিনি থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে বিচরণ করে এসেছেন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং সব কিছু ছাপিয়ে আমার কাছে বা অনেকের কাছেই হয়তো একটা বড় পরিচয়, তিনি আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তারিক আনাম খান আমাদের আজকের অতিথি। এবং আমাদের আরেকজন অতিথি আরিক আনাম খান, যিনি নিজেই তার একটা পরিচিতি নিয়ে, স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে এই জগতে, একই জগতে বিচরণ করছেন। তিনি নির্মাতা এবং অভিনেতা। আরিক আনাম খান তারিক আনাম খানের পুত্র। অর্থাৎ যেমনটি বলছিলাম যে দুটো ভিন্ন প্রজন্মকে আমরা আজকের অনুষ্ঠানে যুক্ত করতে চাই, সেই ধারাবাহিকতায় আমরা দুজনকে বাংলাদেশ থেকে যুক্ত করেছি। আমি বুলবুল হাসান লন্ডন থেকে শুরুতেই তারিক আনাম খানকে কানেক্ট করছি এবং তার কাছে আমার প্রথম প্রশ্ন। আমি তারিক আনাম খান, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রথমত ঈদ কেমন হলো এবং আপনি যে সময় বেড়ে উঠেছেন, আমি যদি ভুল না করে থাকি আপনার বেড়ে ওঠাটা সাতক্ষীরাতে। তো সাতক্ষীরার ওই সময়কার ঈদ এবং এই সময় আপনি যে ঈদ করছেন, কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য কি অনুভব করছেন? অনেক অনেক পার্থক্য অনুভব করি। আমাদের যদি আমি একেবারে সেই পুরোনো সময় ফিরে যায়, আমাদের স্কুল লাইফ বা সাতক্ষীরা লাইফ, সে সময় বলতে গেলে ঈদ একটা মানে স্কুল ছুটি হবে, সেটার একটা বড় আনন্দ যে লেখাপড়াটা নাই এবং উদ্যম খেলাধুলো হবে, ঈদের দিন অনেক ঘোরাঘুরি হবে, এরকম নতুন জামা কাপড়। বাবা, যে আমি খুব মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে, মানে আমার বাবা খুব সাধারণ চাকরি করতেন, কিন্তু ওই সাধ্যের মধ্যে যতটুকু, ওইটুকু পাওয়াতে বিশাল একটা আনন্দ ছিল। মানে এক্সট্রা কোনো কিছু দেওয়া পাওয়া অভিযোগ এগুলো ছিল। মানে হয়তো এমন হয়েছে ঈদে আমরা, বেশ করে কোরবানি ঈদের সময় আমরা এক্সপেক্টই করতাম না যে আমাদের নতুন কাপড় হবে। আমাদের ছিল যে ওই পুরোনো কাপড় যেটা গত ঈদে পরেছি ওইটাই ভালো করে ইস্ত্রি করে ধুয়ে পরবো, বাবার সঙ্গে নামাজ পড়তে যাব। তারপরে রোজার ঈদের সময় হচ্ছে কত বাসায় ঘোরা যায় এবং ওই কাউন্ট করতাম যে আমরা আজকে এত বাসায় ঘুরে ঘুরে খেয়েছি। আচ্ছা, এটা একটা মোটামুটি হাতে যে 12, 13, 14, 15, 16 বাসায়, এইটাই বড় আনন্দ। এবং বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ানো এবং সন্ধ্যাবেলা একেবারে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে খুব দ্রুত ঘুমিয়ে পড়া, এটা হচ্ছে গ্রামের দিককার ইয়ে। পরে যখন বড় হলাম তখন ওই বেসিক্যালি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করা, বিশেষ করে যারা একটু মুরব্বী থাকতেন পরিবারের মধ্যে, তাদের সঙ্গে একটু দেখা করা, এটা আমার বিয়ের পরেও চালু ছিল। বিশেষ করে আমার শ্বশুর যখন জীবিত ছিলেন, আরো আমার মা যখন ছিলেন, তখন অবশ্যই মায়ের সঙ্গে বা বড় বোনের সঙ্গে দেখা করা, শ্বশুর বাড়িতে যাওয়া, কোনো একটা সময় বেশিরভাগ ক্ষেত্রে দুপুরে খাওয়া হতো, এরকম ভাবেই ঈদটা কেটেছে পরবর্তী সময়। এখন আসলে খুব ওই আনন্দটুকু তো নেই এখন। বিশেষ করে আপনি ঠিক বলেছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বেশি আমরা একদিক থেকে খুব একটা প্রদর্শন যোগ্যতার মধ্যেই চলে গেছি, মানে একটু এক্সিবিট।
কিন্তু আপনি জানি যখন এইটা। আপনি যখন আরিকের বয়সী, তখনও কি এইরকম একটা এই যে হিউম্যান কানেকশন বা মানুষের সঙ্গে মেলামেশা করা, একসঙ্গে একটা সমষ্টিগত ব্যাপার বলবৎ ছিল? হ্যাঁ, হ্যাঁ, মানে সেটা তো ছিলই। মানে আরিকের সময় তো অলরেডি আমি আমার বিয়ের সময় তখন ধরে তখন আই ওয়াজ ইন মাই আর্লি 30s। তো আম, ওই রিচুয়ালটা ইজ মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে আমি কত টাকা দিয়ে কি কিনলাম তার থেকে হলো যে ঈদের দিন আসবে, তারপরে আবার ঈদের পরের দিন আবার আমাদের বাসাতে আমাদের বন্ধু বান্ধব লোকজন এগুলো আসা বা কারো বাসায় যাওয়া, একটু খাওয়ার আড্ডা, এবং সেই আড্ডাটা একেবারে নির্ভেজাল আড্ডা। মানে এটার মধ্যে কোনো ধরনের হুম হুম। কোনো মানে হাহা হি হি করেই কাটানো, আনন্দে কাটানো, এটাই বলে। রাইট। আর ছোটবেলা থেকে আরেকটা জিনিস মানে দেখতাম আমার মাকে বা আমার পরিবারগত ভাবে যে আমাদের, আমি খুব উচ্চবিত্ত পরিবারের সন্তান নই, যেটা আমি আগেই বলেছি। আমরা 8 ভাই বোন, ওই যে যার মধ্যে সকালে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আশপাশে যে আমাদের প্রতিবেশীর মধ্যে যদি কেউ থাকে যারা আমাদের বাসায় মাঝে মধ্যে কাজ করতে আসতো, তারা কি করে ঈদ করছে, তাদের কোনো কষ্ট আছে কিনা, তাদের কোনো খাওয়া লাগবে কিনা, হুম হুম। এগুলো কিন্তু আমরা সবসময় আমার মা এবং আমরা খেয়াল করতাম। ঈদ আমার কাছে মনে হয় যে মানে এই আনন্দটা না ভাগ করে নেওয়া অ্যাকচুয়ালি। এটা ঠিক একা উদযাপনের জন্য না। আমাদের ঈদ যেভাবে আমরা দেখেছি সেটা আসলে মানে আশপাশের মানুষের সুখী হচ্ছে কিনা, রাইট। সেটা একটা। আর আরিকের বয়সে তো অবশ্যই মানে ওই যে বললাম, মা আমার শ্বশুর থাকাকালীন তখন তার সঙ্গে আহ দেখা করা, আমাদের মধ্যে আমাদের পরিবারের মধ্যে খুব ওই কদম বুসি করে এরকম নেই, কিন্তু আমার শ্বশুর খুব খুশি হতেন। হুম হুম। এবং উনি আহ মানে একেবারে নতুন নোট নিয়ে বসতেন, আচ্ছা। এবং সেইটা উনি একদম ব্যাংকের থেকে আনতেন, এবং উনি সেইটা পড়ার নোট সবাইকে দেবেন। ওইটাই ওনার খুব আনন্দ ছিল। এবং রাইট। সেটা শুধুমাত্র আমাদের না, মানে আমাদের থেকে আরো বড় যারা তাদের থেকেও, যেমন যে আমি দেখেছি যে যেমন মোস্তাক আনোয়ার সাহেব ছিলেন, উনি তো মানে সম্পর্কে ওনার শ্যালক হতেন, হুম হুম। আগেও পর্যন্ত উনি একেবারে কড়কড়া নোট দিচ্ছেন, এবং উনিও খুব আস্তে আস্তে খুশি হচ্ছে। তো এরকম কিছু ছিল যেটা আরিকের বয়সে আমার নিশ্চয়ই এরকম। নিশ্চয়ই। ধন্যবাদ তারিক আনাম খান। আমরা আরিকের অভিজ্ঞতা শুনতে চাই। আরিক, আপনি নিশ্চয়ই শুনেছেন তারিক আনাম খানের যে শৈশবের তারুণ্যের ঈদ, সেই সময় থেকে তো এখন অনেকটাই বদলেছে এই উদযাপনের যে গতি প্রকৃতি। আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। একটা জিনিস হচ্ছে যে বাবাদের তো মানে শৈশবের ঈদগুলো কেটেছে হচ্ছে সাতক্ষীরাতে বা গ্রামের দিকে বা হুম হুম। শহরের দিকে। এই সৌভাগ্যটা কখনো আমার হয়নি আর কি। কারণ আমরা আসলে ঢাকাতেই জন্ম, ঢাকাতেই মানে বেড়ে উঠেছি। সো ওইটার একটা একটা ডিফারেন্স আছে আসলে। সেটা তো ওইটা মানে পাওয়ার স্বাদ তো সবসময় ছিল, কিন্তু সেটা আসলে কপালে কখনো হয়নি। আম আর পরের দিকে আসলে মানে এখন আমি একটা ডিফারেন্স একভাবে ফিল করি। ওই সময়টাতে মানে বেড়ে ওঠা টাইমটার কথা যদি বলি, যে ওই যে বাবা যেটা বলছিল যে আমার নানা বাড়ি, ভাই বোনদের সাথে মানে কাজিনদের সাথে হচ্ছে ঈদ করা, একটা লাঞ্চ হয়তো এক জায়গাতে, ডিনার আবার এক জায়গাতে, পরের দিন 2-3 দিন ধরে হচ্ছে একটা বা একটা উৎসবের মতন চলা, এবং প্লাস বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানে এক একটা খালার কাছ থেকে এক একজনের কাছ থেকে একটা কাপড়, তারপরে আরেকটা বিষয় ছিল যে একটা ঈদি পাওয়ার একটা আনন্দ ছিল আর হুম কি। হুম। তো নানাও যেটা সবসময় দিত, ও সবাই আর কি খুব আদর করে অনেক মানে দিত, এবং বয়স বাড়তে বাড়তে এইটা অনেকটা কমে গেছে আজকাল। আর সচরাচর ঈদি বা সালামি জিনিসটা পাওয়া হয় না। আচ্ছা। আর এখন আসলে এই বয়সে কেউ মাঝে মধ্যে ইচ্ছা করে কি যে একটা লম্বা ছুটিও তো পাওয়া যায়, তো হুম হুম। তাতে অন্য কিছু করার একটা আগ্রহ বোধ করি আর কি। আর প্লাস অনেকেই ইভেন পারিবারিক দিক থেকেও সবাই ওই সময়টা দিতে পারে না, কারণ সবার পরিবারও অনেক বেড়েছে। হয় না যে আমার কাজিনদেরও সন্তানরা হয়তো এসছে, তারা আবার তাদের একটা অন্যরকম রিয়ালিটি, অন্যরকম একটা বা সার্কেলের সঙ্গে তারা হচ্ছে ঈদটা কাটাতে চাইছে সবসময়। ওই যে ওই বড় একটা ইউনাইটেড মানে এক দল পিচ্চি সবাই মিলে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, তো ওই জিনিসটা আজকাল আর হয় না। তো ওইটা একটা মানে বা বলতে পারেন যে একটা মানে ম্যাসিভ চেঞ্জ যেটা আজকাল দেখতে পারি আর কি।
তো এটা ছাড়া তো মানে এমনিতে তো ফ্যামিলি যাদের সঙ্গে দেখা হয় কথা হয় তাদের সঙ্গে এমনিতেই দেখা হয় কথা হয়, ঈদে একটা অকেশনে আর কি আলাদা করে হয়তো দেখাটা হয়ে যায় আর কি। আরেকটি পরিবর্তন, সেটা আপনার চোখে পড়েছে কিনা বা আপনার অভিজ্ঞতা দিয়ে দেখছেন কিনা, সেটা হচ্ছে যে যেটি তারিক আনাম খান বললেন যে ঈদের আনন্দ বা ঈদ উদযাপনের বিষয়টা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার একটা ব্যাপার ছিল ওনার সময়টাতে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কারণে এক ধরনের প্রদর্শনবাদিতা এবং ডিভাইসের কারণে মানুষের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তো সেটা আপনি অনুভব করেন কিনা আরিক? হ্যাঁ, অবশ্যই। আসলে এটা শুধু ঈদ কেন্দ্রিকই না। আমাদের জীবনযাপন এবং সব জায়গাতেই কিন্তু এটা একটা মানে প্রভাব পড়েছে। যে আমরা সবসময় একটু আচ্ছা পাশের জনের কি আছে, কে কোন বা কত দামে কি কিনলো, হুম সেটা হুম ধরেন যে আমাদের এখন কোরবানি ঈদ যাচ্ছে, হয়তো গরুটাও হতে পারে বা এর আগে হয়তো কোন কাপড় কিনলো, হুম হুম কোথায় কি করলো। তো এটা এক ধরনের একটা প্রতিযোগিতামূলক একটা বিষয় চলে এসেছে। তো এটা একটা ধরেন যে একটা পুঁজিবাদের একটা এক্সাম্পল হিসেবেই এটা এখন হয়ে গেছে এবং হুম এটা যেটা হয় যে এটার একটা পজিটিভ দিক হচ্ছে যে অনেক সময় যে হয় না যে ব্যবসাপাতির ব্যবসায়ীরা হয়তো বা দোকানদার যারা আছেন তারা হয়তো একটা লেভেল পর্যন্ত আর কি তাদের হয়তো আয় এবং সবকিছু হয়ে যায়। তো ওইটা আমি এক সবসময় একটু পজিটিভলি জিনিসটা দেখার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, যদি একটা প্রতিযোগিতাটা যদি চলে আসে এটা কিন্তু মূল স্পিরিট থেকে এটা একটু আলাদা করে দেয়। রাইট। আমরা একটু তারিক আনাম খানের কাছে যেতে চাই। আমরা আর একটা খুব ইন্টারেস্টিং পরিবর্তন দেখলাম যে আগে কোরবানি ঈদে বিশেষ করে পশু কোরবানি দেওয়ার জন্য, পশু কেনার জন্য গরুর হাটে সবাই মিলে যাওয়া, গরু দেখা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু ছিল। তো এখন আমরা দেখছি যে অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মেও এই অর্ডারগুলো করা যায়। তো এই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, একটা জায়গায় ফিজিক্যালি যাওয়া বা ইংরেজিতে একটা শব্দ আছে প্রক্সিমিটি, হ্যাঁ, যে শারীরিক নৈকট্য, সেটি কি নানাভাবে হারিয়ে যাচ্ছে বলে আপনি মনে করছেন? অবশ্যই হারিয়ে যাচ্ছে, মনে দ্বিমত নাই। মানে আমি বলি যে আমরা পশু কোরবানি করি কেন, মানে আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ বলি কেন, সেটা হচ্ছে যে ভালোবাসার একটা জিনিসকে আল্লাহর নামে কোরবানি দেওয়া, হুম হুম যেটা শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। যদি আমি ধর্মীয় জায়গাটায় যেতে চাই, তা আমরা যেমন করতাম, আমি যখন কোরবানি দিতাম খুব ইয়ে করে, বিশেষ করে আমার ছেলে মানে আরিফ খুব পছন্দ করতো। ও আমার সঙ্গে এমন হয়নি যে ছোটবেলা, একেবারে ছোটবেলা বাদে একটু ইয়ে হলে ওই হাত ধরে মোটামুটি গরুর হাটে গিয়ে বিভিন্ন গরু দেখে তারপরে আহ এইরকম করে একটা ওই যে একটা পশুর প্রতি যে মায়া হয়, এটা আমি কিনলাম, হুম হুম তারপরে এখানে এনে রাখলাম, তাকে খাওয়াচ্ছি, তাকে পানি দিচ্ছি, হয়তো আমি কোরবানি দেবো। এবং ওই ব্যাপারটা আসলে ওই যে নিজের মায়া, মোহাব্বত, তারপরে আত্মদানের যে জায়গাগুলো থাকে, হুম হুম এটা একটা সিম্বলিক অর্থে, তো প্রতীকী অর্থে যে আমি একটা বললাম। এই যে অনলাইনে গরু, আমি আপত্তি করছি না, কিন্তু আমার মনে হয় যে সেক্ষেত্রে জাস্ট কোরবানি দেওয়াটাই ভালো। আমি অনলাইনে কিনলাম, আমি অনলাইনে দিলাম, এটা হ্যাঁ, এখন ওয়েস্টে তো সেটার সুযোগও নেই। আমরা যদি মনে করি, হুম হুম আমার ভাই অস্ট্রেলিয়ায় থাকে একজন, ওর সঙ্গে কথা হচ্ছিল, ও বলছে ও একটা টাকা দিয়ে মোটামুটি তাকে দিয়ে দিয়েছে এবং ওরা কোরবানি করে ওদের মতো করে ডিস্ট্রিবিউট করেছে, সেটা একটা নিয়ম করে দিয়েছে। রাইট। তো এটাও একটা ব্যাপার আছে। বাইরেও নাকি শুনলাম কোরবানি যখন হয় তখন ওই অর্ডার করে দেয়, মানে আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায়, হয়তো এই সাবকন্টিনেন্টের মধ্যে এরকম গুলো আছে, কিন্তু বাকি বাইরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে গেছে। মানে আপনি ইচ্ছে করলেই রাস্তাঘাটে একটা পশু কোরবানি দেবেন, এটা খুব সম্ভব না। হুম হুম আর এই মুহূর্তে দেওয়াটাও হয়তো মানে ঠিক নয়, এই কারণে যে আহ আমরা নিজেরা কেয়ার করি না। এই পশু যে বর্জ্যগুলো থাকে সেটা যে পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে রাখা যায়, এটা যে একটা হেলথ কেয়ারের ব্যাপার, সেগুলো কিন্তু কেউ ভাবে না। মানে দিলাম, কোরবানি করলাম, রাস্তা পাশে ইয়ে থাকলো, সব দায় সিটি কর্পোরেশন বা এরকম একটা জায়গায় দিয়ে দিই। হুম হুম এই মিলে যে পরিবর্তনের জায়গা আছে, কিন্তু আমার মনে হয় যে ওইটার মধ্যে একটা এক্সাইটমেন্ট যেমন আছে, আনন্দ যেমন আছে, যে গরু কিনতে গেলাম, নিজের পছন্দ, হয়তো টাকায় বলছে না, কিন্তু সেই গরুর পাশ দিয়ে হয়তো 3 বার ঘুরে যাচ্ছে, কারণ ওটা খুব পছন্দ হয়েছে দেখতে সমস্ত কিছু। রাইট। এটাও আছে। তো ওইটা একটা
ভালোবাসার জায়গা। কারণ আমরা ছোটবেলায় দেখেছি আসলে নিজেরা আম, যেটা পালন করতো ঘরে সেইটাই কোরবানি দিতে, হয়তো সে গরুটা একটু বয়স হয়েছে বা তার দ্বারা তো অন্য কিছু হবে না, এরকম কিছু একটা ইসের মধ্যে। এবং সেখানে রিলিজিয়াসলি ওরকম 3 ভাগ করা একদম মেপে আমরা দেখেছি। হুম হুম 1 ভাগ নিজেদের কনজাম্পশনের জন্য, 1 ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য। এখন জানি না আসলে নিজেদের কনজাম্পশন কতটুকু, আত্মীয় স্বজন কতটুকু দেওয়া হয়, হুম হুম বাট এই রিচুয়ালটা ছিল এবং আমরা এটাকে খুব মানতাম সে সময়। রাইট। আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে আছে, প্রখ্যাত লেখক প্রয়াত হুমায়ুন আহমেদ তার একটি স্মৃতিচারণে বলেছিলেন, ঈদের স্মৃতিচারণে, যে ওনার বাবা একেবারে শেষ মুহূর্তে ওনাদেরকে জামা বানিয়ে দিতে পারেননি, কিন্তু জামা বানিয়ে দেওয়ার জন্য যে কাপড় সেটি কিনতে পেরেছিলেন ঈদের আগেই। যেহেতু ওই সময়ের মধ্যে জামা বানানো সম্ভব না, ওনারা ভাইয়েরা মিলে ওই কাপড় কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে, মানে ঈদ নিয়ে, যেটা আমার সঙ্গে শেয়ার না, করতে? এরকম অভিজ্ঞতা নেই, এরকম অভিজ্ঞতা নেই। বরং মানে আমরা হয়তো দেখা গেল যে ওই রকম, মানে ব্যাপারটা ওই রকমই যে ওই আহ, কাপড়টা কেনা হয়েছে বা বাবা কিনে দিয়েছেন, সেটা ওই টেলরের দোকানে গিয়ে একদম মানে বসে থেকে সকাল বিকাল ধর্ণা দেওয়া যে কখন দেবে শার্টটা। হুম। এবং নতুন শার্টটা মানে নতুন শার্ট, সেটা কিন্তু ধোয়া হবে না। ওই নতুন শার্টের গন্ধটা নিয়েই কিন্তু ঈদের জামাতে নামাজ পড়তে যাওয়া বা ঘোরাঘুরি করা, এইরকম কিন্তু ছিল ব্যাপার। আর হ্যাঁ, বাবা দ্বিতীয় সারপ্রাইজ ছিল হয়তো, হয় কি আমার সবচেয়ে বড় জিনিস লাগে কি, সীমিত সম্পদের মধ্যে যখন একটা বেস্ট কিছু পাওয়া যায়, এর থেকে আনন্দ বোধহয় আর কোনো কিছুর মধ্যে আছে বলে মনে করি না। যে আমি এক্সপেক্ট করিনি আমার বাবা একটা নতুন জামা দেবেন, হুম হুম কিন্তু উনি দিতে পারছেন, এটা খুব আবেগের একটা জায়গা তৈরি করে। রাইট। এবং ওইটা মোটামুটি এমন হতো যে ওইটা আমরা মোটামুটি খোলার পরের দিনও ধুয়েই মোটামুটি আবার বালিশের তলায় ভাঁজ করে ওটা রেখে দেওয়া, পরবর্তীতে কবে করবো এরকম আর কি। রাইট, ধন্যবাদ। আমি আরিকের কাছে একটু আসতে চাই, যেটি তারিক আনাম খান শুরুতেই বলছিলেন যে নতুন নোট পাবার একটা একটা আকাঙ্ক্ষা ছিল এবং এই চর্চাটা ছিল, এবং শিশু কিশোরদের মধ্যে এই এই বিষয়টা এক ধরনের বাড়তি আনন্দ যোগ করত। আরিক, আপনি কি পেয়েছেন নতুন নোট বাবার কাছ থেকে? নতুন নোট না, আসলে পুরান নোট হলেও যে টাকাটা দিত সেটাই আসলে আনন্দের জায়গা ছিল, সেটা নতুন হোক পুরাতন হোক। আচ্ছা। তো হ্যাঁ, সেটা ছোটবেলায় পাওয়া হয়েছে বিভিন্ন জিনিসপত্র, ধরেন মানে কাপড় একসময় মনে হচ্ছে যে আমি ধরেন যে শুধু মানে বাবা মা না, মানে আমি বললাম না যে একবার 6-7 সেট কাপড় হচ্ছে হঠাৎ করে হয়ে গেল আচ্ছা। ছোটবেলাতে। নানা একটা দিচ্ছে, খালা একটা দিচ্ছে, ফুপু একটা দিচ্ছে, দাদি একটা দিচ্ছে, এরকম করে করে হয়ে গেল। এবং এক এক জায়গায় গিয়ে 3-4 দিন ধরে ওই কাপড়গুলি চেঞ্জ করতে 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 পড়তাম আর কি। বাট ওই যে যেটা কথা হচ্ছে যে মানে লাস্ট আমি একবার গত 2 ঈদ আগে একবার সালামি পেয়েছিলাম হচ্ছে একটা অনলাইন মোবাইল ফাইন্যান্সিয়াল একটা অ্যাপ থেকে আর কি, যে বলে চাই তোমাকে করে দিচ্ছি। তো নতুন নোটের জায়গায় আসলে বললাম না যে এখনো ওই যে ভার্চুয়ালি অনেক সময় এখন ডিজিটাল মানে ডিজিটাল ট্রান্সফরমেশন। যুগে এসে ডিজিটালি মানুষ সালামি দেয়। রাইট। আপনি ঈদ উদযাপন করার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট প্ল্যান করে এগোন, মানে যে ঈদের দিন আমি এটা করব, অমুকের সঙ্গে দেখা করব, নাকি এটা র্যান্ডম উঠে এক ধরনের খুব রিল্যাক্সড ওয়েতে ঈদটা উদযাপন করবেন, এরকম একটা ব্যাপার কাজ করে আপনার মধ্যে? না মানে কিছু স্পেসিফিক ধরেন একটা রুটিন হোক বা এক ধরনের একটা প্ল্যান যেটা সবসময় হয়ে আসে, ওইটাই মানে এক চলে আসে আর কি। আমাদের যেরকম সকালবেলা ধরেন যে নামাজ টামাজ পড়ে এসে হচ্ছে মানে সকালে করাটা একটা হচ্ছে একটা রিচুয়ালের মতন আর কি। হুম হুম হ্যাঁ, এবং নাস্তাও ধরেন মেনুটাও মোটামুটি ঈদের এই যে দুইটো ঈদে একটু সর্ট অফ সিমিলার থাকে। এইটা খাওয়াটা একটা মোক্ষম বিষয় ঈদের, সেটা তো অবশ্যই। এবং লাঞ্চের ক্ষেত্রে অনেক সময় আমাদের বাড়িতেও হয়তো কেউ না কেউ আসছে, হয়তো দুপুরে একটা দাওয়াত হচ্ছে, আবার রাতেও ধরেন যে আমি জানি যে কোথাও না কোথাও কেউ না কেউ একটু ব্যালেন্স করে হচ্ছে দাওয়াতটা দেবে। স্পেসিফিক্যালি বললাম না, যেটা আমাদের হয়েই যায় আসলে। রাইট। যে কিছু রিচুয়াল থাকে যে ঈদের দিন আমরা আসলে এখানে যাবো, হুম বা ঈদের পরের দিন আসলে অমুকের বাসায় হচ্ছে আমাদের একটা দাওয়াত থাকে। তো এইবারও সেটার ব্যতিক্রম আসলে হয়নি। তো এইটাই আর কি।
আপনার মা নিজেও একজন খুব গুণী অভিনেত্রী। আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার মায়ের ঈদের দিন রান্না করা কোন খাবারটা আপনার সবচেয়ে পছন্দের? মা তো আসলে মানে গুণী অভিনেত্রীর সাথেও মা হচ্ছে কিন্তু অত্যন্ত গুণী একজন রাঁধুনি আসলে। আচ্ছা, ঢাকা শহরে জানতাম অনেকেই না। যা রান্না খেয়েছে, তার অনেকেই এখনো বলে যে, ইস, নিমা আপার রান্নাটা কিন্তু অমুক, নিমা আপার রান্নাটা কিন্তু। সো মার যেরকম মুরগির কোরমাটা খুব ভালো হয়, যেটা আমরা যে সকালবেলাও থাকে এবং দুপুরবেলাও আমরা ধরেন এটা খাই। হুম, হুম। তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস হতো। মা এরকম মানে মিষ্টির দিক থেকে ধরেন যে এইবারই বিশেষ করে একটা কাস্টার্ড বানিয়েছিল, যেটা খুব একটা স্পেশালি, প্লাস তার হাতের গরু বলেন বা অন্যান্য যা আছে। সো ওইটা একটা মানে একটা দুইটা ডিশ বলে এটা আসলে বোঝানো যাবে না, বাট শি ইজ একটা ট্রুলি এক্সেপশনাল কুক আর কি। রাইট। আমরা একটু তারিক এবং আনাম এই খান। খাওয়ানি আমি যদি অ্যাড করি, খাওয়ানি জি। কিন্তু দুজনের মধ্যে প্রচন্ড হুজ্জতি হয় ও এবং ঝগড়া লেগে যায় আর কি, এরকম অবস্থা। এইটা ওইটা ঠিক হয় না, এইটা মানে আমার ছেলের এই জাতীয় খুব ডিমান্ডিং একটা আছে খাবারের ব্যাপারে। আর নিমা সেই ক্ষেত্রে খুব খেপে যায়, যা দিচ্ছি তাই খাও, গেমে করতে নাই, বেশ বেশি বুঝে গেছে আর কি। এরকম লেগেই থাকে আর কি মোটামুটি। আচ্ছা, এ, তারিক আনাম খান, আপনার মায়ের কোন রান্নাটা আপনি মিস করেন ঈদের দিন? আমি বলি একটু ফিরে যাই, যেমন ধরেন আমাদের সময়, আমি ইদানিংকালে প্রায় টক সাথে বলি যে আমাদের সময় আসলে খুব ফ্রিজ বা রেফ্রিজারেটর ছিল না। হুম, হুম, তা আমাদের ঈদ শুরু হতো মোটামুটি 4-5 দিন, 6 দিন, 7 দিন আগে। ওই আমি নিজে বাজারে যেতাম, তো ওই হুম, হুম, আমাদের ওখানে ঘোষরা দোকান, মানে দুধ টুধ নিয়ে বসতো, ওদের থেকে প্রতিদিনই কিছু না কিছু দুধ আমরা কিনতাম। হুম, হুম। এটা জ্বালানো হতো, 3 দিন 4 দিন ধরে জ্বালানো হচ্ছে এবং বেশ ঘন সর পড়ে গেছে। এটা আবার ঠিকঠাক করে প্রিজার্ভ করতে হবে, জানালার পাশে রাখতে হবে যাতে করে খুব বেশি ইয়ে না হয়, আবার বিড়াল যাতে না যায় তার জন্য আবার ব্যবস্থা করে রাখতে হবে। আহ গরুর মাংস নিয়ে আসা হতো, বা হয়তো ভাগে কোরবানি দিলেও সেটা হয়তো অন্যরকম। মুরগি কেনা হবে বা বাড়ির কোনো মুরগি ধরে ঈদের দিন জবাই করা হবে, এরকম। আর সেমাইটা আমার মায়ের জন্য, আমার মায়ের হাতে রান্না খুব ভালো, আমাদের এই এলাকার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে নাম ছিল। স্পেশালি টিপিক্যাল যে মানে রান্নাগুলো হয়, মানে ঈদের সময় সেমাইটা, আমরা আবার বলতাম একটা, কে বলতাম সরু পিঠা। সরু পিঠা মানে হচ্ছে হাত দিয়ে এরকম ইয়ে করে এক ধরনের ওই যে চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে, সেটা আবার গুড় টুড় দিয়ে মা খুব ভালো করতেন। ওই যে দুধটা জ্বালানো হতো, ওই জ্বালানো দুধের এই সেমাই, and that was really মানে ঘ্রাণটা অন্যরকম। আর একেবারেই খোরদের কাছ থেকে মানে খাঁটি গাওয়া ঘি বলতাম আমরা, তো এখন এই যে কোম্পানিগুলো হচ্ছে এরকম তো না, গাওয়া ঘি নিয়ে এসে সেটাকে আগের থেকে প্রিজার্ভ করে, ঘি লাগবে, গরু মাংসটা ঝাল হবে কিনা, কিরকম হবে, মানে এগুলো একটা খুব এক্সাইটমেন্ট কাজ করতো, বিশেষ করে ঈদের দিনে রান্না করে। রাইট। আর আমরা বিশেষ করে রোজার ঈদ বা কোরবানির ঈদেও সবাই তো বাড়িতে মিষ্টি মিষ্টি করে, আমরা যে গ্রামের দিকে বন্ধু বান্ধব মিলে এক দল ঘুরতে বেরোতাম এবং সকাল থেকে হয়তো 10টা-12টা বাড়িতে টুকটুক করে খাচ্ছি এই মানে গুড়ের সময় যেটা ওইটা, আবার যেটা সেমাইটা। এই মিষ্টি খেতে খেতে না একটা সময় খুব বিরক্ত হয়ে যেতাম, আর মিষ্টি খেতে পারছো না। তখন গিয়ে বাড়িতে একটা ওই আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে বলতাম যে, শোনেন, ঝাল থাকলে কিছু দেবেন, মিষ্টি কিন্তু খাবো না, মানে অর্ডার। এইরকম ভাবেই কাটতো, মানে এইরকম অধিকারটাও ছিল। রাইট। আরেকটি এবং বিষয় তারাও একটু জানতে চাই। ঠিক আছে, তোমার ঝাল দিচ্ছি আমি, যাও, ঠিক আছে, যাও। রাইট। আরেকটি বিষয় জানতে চাই, মানে এই প্রশ্নটা না করলে ভুল বার্তা যেতে পারে, যে মানুষ মনে করতে পারে যে আমরা ধরেই নিচ্ছি যে রান্নার কাজটা শুধু বাড়ির নারীদের। আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই, আপনারা নিজেরা কি ঈদে কোনো এক্সপেরিমেন্টাল রান্না বা কোনো ধরনের কোনো রান্না করেন কিনা? আমি বলি, ও বলার আগে, সেটা হচ্ছে যে নিমা এ ব্যাপারে ভীষণ রকমের, মানে কি বলবো, রিজিড পিউরিটান ইসের মধ্যে। ঈদের দিন আমি হচ্ছে আমি রান্না করবো, তোমরা ঢুকবো না। আচ্ছা। শুধু কিছু কিছু টেস্ট করতে দিয়ে আমাদের ডাকে আর কি, যে দেখো তো গরুর মাংসটা কেমন হয়েছে, দেখো তো সেমাইটা কেমন হয়েছে, মিষ্টি হয়েছে কিনা, দেখো এটা হয়েছে কিনা, ঘি লাগবে কিনা, এই ঘি আনো। মানে মোটামুটি বাজারের দায়িত্ব সব আমাদের। এবং ও খুব এনজয় করেই রান্নাটা করে, এবং একটু ভুল ধরলে খেপে খেপে যায়, এসব হয়। কিন্তু মানে
যদি কোনো হেল্প লাগে কোনো ব্যাপারে, সে ব্যাপারে আমি বা আমার ছেলে দুজনেই সবসময় স্ট্যান্ড বাই থাকি। আহ, সেটা আছে, কিন্তু বাট এমনিতে রান্না করতে নিজে রান্না করার অধিকার আমাদের নাই। আচ্ছা, বাট আপনারা কি এমনিতে রান্না শখ করে করেন বা রান্না করতে পছন্দ আমি করেন? আমি মোটামুটি ভাবে দৈনন্দিন যে রান্না এগুলো করতে পারি, হুম হুম। বাট আই মাস্ট টেল ইউ ওয়ান থিং, বাট আই এম এ ভেরি গুড, কি বলবো ওটাকে, মানে ফুড লাভার। আচ্ছা। আমি কিছু কুকিং শো করেছি যেখানে আমি অ্যাকচুয়ালি খাবারের টেস্ট কতটুকু ব্যালেন্স, কতটুকু মানে ফ্লেভার ঠিক আছে কিনা, পরিবেশন কেমন আছে, এগুলো নিয়েই বলি। আমি কিভাবে কুকিং হয়েছে সেটা হয়তো আমি বলতে পারি না, কিন্তু আমার খাবারের স্বাদের যে জায়গাটা, পরিবেশনের জায়গাটা, এটা খুব স্ট্রং বলে আমি মনে করি। রাইট। আম, সেটা সেটা হয়, এবং আমরা বলিও। নিশ্চয়ই। তবে হয় কি, বাড়িতে একটু সেগুলো একটু বেশ রাগঢাক করে বলতে হয় না, ওই যে একটা সমালোচকের কথা আছে না, যে যে গাছে গল্পটা বলি, সেটা হচ্ছে যে খুব খুব নিন্দুক আর কি। তো তার জন্য সমস্ত কেয়ারফুলি রান্না বান্না করা হয়েছে, যে কোনো কিছু খুদ ধরতে না পারে। শেষমেশ সে লোক তো খুদ ধরবেই। সে সময় গিয়ে বলছে সব ঠিক আছে, কিন্তু লবণটা যদি একটু বেশি হয়ে যেত না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। মানে কিছু একটা বলতে হবে এরকম। So, আচ্ছা। আমাদের ব্যাপারটা এরকম আর কি। আমরা, আমার ছেলের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে নট দ্যাট উই আর নট ইন এ পজিশন টু সে এনিথিং, মানে আমরা, আমাদের বলার অধিকার আছে, কিন্তু রান্নার ঘরের একচ্ছত্র অধিকার হচ্ছে নিমার। রাইট। তবে এটা আমরা মেনেই নিয়েছি। আরিক, কখনো কখনো কি রান্না করতে ইচ্ছে করে? আপনি তো লন্ডনেও হ্যাঁ, আমি ছিলেন। করি মাঝে মধ্যে, সুযোগ বুঝে করি। হ্যাঁ, ও আহ, করে, আমি সাক্ষী। হঠাৎ হ্যাঁ, তো মাঝে মধ্যে স্পেশালি একটা ব্রেকফাস্ট থেকে আমি একটু ডিম টিম দিয়ে কিছু জিনিসপত্র মাঝে মধ্যে করি, সেটা নর্মাল রেগুলার লাইফে আর কি। বিদেশি কিছু জিনিসপত্র অ্যাটেম্প করি, মাঝে মধ্যে একটু মুরগিরা দিয়ে এরকম। আর ঈদে আমার মনে হচ্ছে যে আমি একবার না দুবার আমি হচ্ছে বিফ একটা মানে রেঁধেছিলাম আর কি, এক দুবার, এবং সেটাও বেশ আই থিঙ্ক যে মানে ভালোই হয়েছিল। এবং বিশেষ করে কোভিড এর একটা টাইমটাতে 2000 এর দিকটাতে সবাই মিলে একজনের উপর বেশি চাপ না দিয়ে আমি একটু একটা পার্ট আমি করলাম, আরেকজন একটা পার্ট করলো, এরকম আর কি। বাট এটা করি কারণ আমিও নিজেও ধরেন খুব ফুড লাভার, সো আই সামটাইমস এনজয় কুকিং আর কি। রাইট, রাইট। আমি আবারও তারিক আনাম খান আপনার কাছে যেতে চাই। আপনি আপনার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যে সময় টেলিভিশন মানুষের ঘরে ঘরে পৌঁছায়নি, সেই সময়টাতে আপনাদের এলাকায় একটি টেলিভিশন খুব কায়দা করে প্রজেকশনের ব্যবস্থা করা হতো এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে টেলিভিশন দেখতো। তো আমরা তো, আমি নিজে যেমন 80s-এ বড় হয়েছি এবং আমি দেখেছি যে বিটিভির ঈদের অনুষ্ঠান দেখবার জন্যে মানে কি ধরনের একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, এবং কালেকটিভলি টেলিভিশনের সামনে বসে দেখে সেটাকে উপভোগ করার একটা ব্যাপার ছিল। তো সেখানেও তো একটা পরিবর্তন এসছে। আমি যদি আপনার সময়টা সম্পর্কে একটু জানি, যে টেলিভিশনে ঈদের অনুষ্ঠান দেখবার বা করবার, মানে আপনি তো অভিনেতা, নির্মাতা এবং টেলিভিশনেরই মানুষ, সেই সময়টার অভিজ্ঞতা যদি একটু বলেন। টেলিভিশনে আমাদের মূল, আমার যেটা ইয়ে, সেটা হচ্ছে, আমি ধরা যাক স্বাধীনতা পরবর্তীতে এখানে আসার পরে আমাদের নিজস্ব, আমার বোনের বাসায় টেলিভিশন ছিল না, তা আমি অন্যের বাসায়, আমার এক বন্ধুর বাসায় গিয়ে দেখতাম, ওদের টেলিভিশন ছিল। ওখানে টেলিভিশন থাকা মানে একটা বিশাল কিছু ব্যাপার, এরকম। এখন যেমন ঘরে ঘরে হয়ে গেছে সেরকম না। মানে এ প্রসঙ্গে কথা বলি একটুখানি, একটা ওই এটা একটা ঘটনা, মানে মজার ঘটনা বলি, শেয়ার করি, এর আগেও বলেছি। সেটা হচ্ছে যে যখন এই যে 64-তে এখানে টেলিভিশন শুরু হলো, তারপরে নাটকে এখানে অংশগ্রহণ করলেন, বিশেষ করে কমেডি নাটক, খান জয়নুল, আশিস কুমার লোহ, আরো আরো অনেক, সেই সময় কমেডি নাটক হতো, আরো অনেক নাটক হতো, এবং সেগুলো সব ডিরেক্ট টেলিকাস্ট হতো একদম ওই মানে ডিআইটি ভবন থেকে, মানে তখন রেকর্ডিং হতো। তো যাই হোক, তো তখন তো অফকোর্স অ্যান্টেনা লাগবে। তখন খান জয়নুল বাই গংটা এরা বুঝতে পারছে না যে ওদের নাটকটা মানুষ দেখছে কিনা। ওরা করতো কি, প্রায়শই খুঁজে খুঁজে একটু ধানমন্ডি কিংবা তখন তো গুলশান হয়নি, বা ওয়ারি, যেগুলো বেশ পশ এরিয়া, সে সময় গিয়ে দেখতো যে কোন বাসায় অ্যান্টেনা আছে, সেখানে গিয়ে খামাখা নক করতো বা কলিং বিল দিত, বুঝে কি চান না, বলে একটু পানি খাওয়াবেন,
যদি তারা টেলিভিশন নাটক দেখে থাকে আগের দিন রাত্রেবেলা, তাহলে অবশ্যই বলবে আরে আপনাকে কাল টেলিভিশন দেখলাম। মানে এইটা হচ্ছে আমাদের টেলিভিশনের, আমাদের অভিনেতাদের বা আমাদের যাত্রা শুরু। আমার সঙ্গে টেলিভিশনের পরিচিত হচ্ছে সে অ্যাবাউট 73-4 এরকম জায়গায় টেলিভিশন দেখা শুরু করেছি। এবং অফকোর্স টেলিভিশনের নাটক আমাদের একটা বিশাল আকর্ষণের জায়গা ছিল। এবং ইফ ইউ রিমেম্বার যে স্বাধীনতার পরবর্তীকালে টেলিভিশন নাটকে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে, মানে সাহিত্যের সঙ্গে এক ধরনের যোগ সাজস হয়েছে। সেই সময়কার যারা লিখছেন তারাও কিন্তু মোটামুটি সাহিত্য মানে মানে গল্পকার বা উপন্যাসিক এই জাতীয় লোকজন, তাদের লেখা থেকেও কিন্তু নাটক হয়েছে। আর নতুন এক ধরনের এই স্বাধীনতা পরবর্তীতে এক প্রজন্ম এলো যারা একেবারে ভাঙচুরের খেলায় মেতে উঠলো। সেই সময়কার যদি রিমেম্বার, মানে আপনি হয়তো তোমার সিনিয়ররা বলতে পারবে যে আমরা দেখলাম যে আল মনসুর, তারপরে আসাদ, পীযূষ, সুবর্ণা, আব্দুল আল মামুন, হাসান আলী সিডনি, বুলবুল আহমেদ, একটা অন্যরকম একটা অভিনেতাদের একটা দল এলো। তখন থেকে শুরু। এবং আমরা যদি বলি শহুরে ঈদ মানে কিন্তু খুব টেলিভিশন ওরিয়েন্টেড, মানে কারো বাসায় বেড়াতে গেলেও দেখতাম যে ঈদের নাটকটা যখন হবে, স্পেশালি 8:30-15টার দিকে শুরু হতো, এটা দেখার একটা প্রবল আগ্রহ। একটা সময় আমজাদ হোসেনের নাটক হতো, তোমরা শুনেছো কিনা আমি জানি না, ওটাকে আমরা বলতাম সেমুইয়ের নাটক, মানে ঈদের দিন ওইটা শেষ হবে সেমাই খাওয়া দিয়ে এরকম। সেটা একটা ছিল। পরবর্তীতে হুমায়ুন আহমেদ এলেন এবং তিনি আবার একটা অন্য ভঙ্গিতে, সেটা টিপিক্যালি একটা মিডল ক্লাস পালসকে ধরে নাটকটা করার চেষ্টা করেছিলেন, যেটা বিকেম ভেরি পপুলার। আমি অনেকগুলো নাটক করেছিলাম ওনার, এবং এটা একটা অন্য মাত্রা। ওই নাটকের জন্য মানুষ বসে থাকে। এবং এইটার পরবর্তী দিন আমরা, তখন তো সোশ্যাল মিডিয়া কিছু নাই বা মোবাইলও নাই, আমরা কিন্তু পরবর্তী দিন বা একদিন দুদিন পরে রাস্তা দিয়ে বেরোলে সেটা খুব রিয়াকশন পেতাম, মানে এদের গুড আর ভালো, মানে খারাপ এই জাতীয় জিনিসপত্র পেতাম। হয়তো চিৎকার, রিক্সা যাচ্ছে, চিৎকার করে বললো খুব ভালো হয়েছে কালকে, এরকম। এটাই আমাদের তখন সোশ্যাল মিডিয়া। রাইট। আমি একটু আরিকের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আরিক, এই আপনি যে সময়টাতে বড় হয়েছেন বা বড় হচ্ছেন, সেই সময়টাতে মিডিয়া যে ল্যান্ডস্কেপ সেটা তো বদলে গেছে অনেকটাই, এবং অনেক বেশি অপশন হাতের মধ্যে, প্রত্যেকের একটি করে টেলিভিশন। তো এই সময়টাতে ঈদের বিশেষ অনুষ্ঠান সেটি দেখবার জন্য অডিয়েন্সের আগের মতো ব্যাকুলতা কি আছে বলে আপনি মনে করেন? এটা একটা জটিল প্রশ্ন আসলে, কিন্তু আমি বলবো যে না, ওইটা অনেক ক্ষেত্রেই কমে গেছে। কারণ আজকাল টেলিভিশন দেখাটাই বা একটা সার্টেন টাইমে আমি একটা কোনো চ্যানেলে সুইচ করে হচ্ছে আমি একটা কোনো নাটক বা কোনো একটা অনুষ্ঠান দেখছি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এখন কম। এখন হচ্ছে যেহেতু আপনি যেটা বললেন যে আমাদের হাতের মধ্যেই আমি চুজ করতে পারছি কখন কি দেখবো, তো সেটা একটা তো একটা এটা আসলে বললাম না যে এটা তো একটা মানে সবকিছু খুব পরিবর্তনশীল একটা মানে যুগে আমরা বাস করছি, এবং অত দ্রুত হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক কিছু। তো মানুষের আসলে দেখার মাধ্যমটাও তাই পরিবর্তন হবে। এত আরেকটা বড় জিনিস হচ্ছে এত অপশনস এখন আমাদের হাতে, যে আমরা হয়তো একটা সময় মনে হচ্ছে যে ঈদে হয়তো স্পেসিফিক হয়তো বাবারও কোনো নাটক হতে পারে, বা যে হুমায়ুন আহমেদের নাটক যেটা বললেন সেটা হতে পারে, অথবা মানে কোনো একটা অনুষ্ঠান হোক, কিছু একটা হোক, সেটা দেখার একটা আগ্রহ থাকতো 2-3 দিনের মধ্যে হচ্ছে ঠিক আছে এটা এই সময়টা হচ্ছে। আজকাল কিন্তু এত বেশি অপশনস আমাদের হাতে, এবং এখন যেটা হয় যে অনেক সময় হয়তো যেহেতু একটা সময় পাওয়া যায়, একটা ছুটি, তো হয়তো কোনো সিনেমা বা কোনো সিরিজ, হ্যাঁ হয়তো বাইরের অথবা দেশের, এটার জন্য আমরা হয়তো অপেক্ষা করে যাচ্ছি একটা টাইম পাওয়া যাবে এরকম 4-5 দিন 6 দিন, এই টাইমটাতে হচ্ছে আসলে সেটা আমরা দেখতে পাবো। আর আরেকটা বড় জিনিস, যেটা ভালো জিনিস ইদানিং কালে যেটা হয়েছে গত কয়েক বছর ধরে, সেটা হচ্ছে যে দেশের সিনেমা কিন্তু এই ঈদের সময় যা রিলিজ হচ্ছে, এটা কিন্তু একটা আগ্রহ মানুষের ভেতরে আবারও হচ্ছে একটা জন্ম দিয়েছে, যেটা আসলে খুবই খুবই অসাধারণ একটা দিক, এবং এটা খুব ভেরি পজিটিভ ফর আওয়ার ইন্ডাস্ট্রি। যে গত ঈদে আমরা দেখেছি যে সিনেমা কে মানে প্ল্যান কোনটা দেখবে, তার দেখবে টিকিট পাচ্ছে না, আরেকটা দেখলো ওইটা আবার দেখার জন্য চলে যাচ্ছে। গত ঈদেও আমরা দেখেছি, এবং এইটা হচ্ছে অনেক ভালো একটা মানে একটা দিক যেটা আমাদের ব্যাক করেছে আমি বলতে পারবো, যে আসলে হলে গিয়ে একটা সিনেমা দেখা, পরিবারের সাথে হোক, সেটা বন্ধুদের সাথে হোক,
সো এটা আসলে বললাম না, এটা একটা মানে মাধ্যম থেকে মাধ্যম চেঞ্জ হতে থাকবে, বাট এটার সাথে আমাদেরকে আসলে মানিয়ে নিয়ে চলবে এইটাই। আরিক, আপনি যখন সিনেমার প্রসঙ্গটা তুললেনই, আমরা দেখেছি আমাদের ছোটবেলায় যে বাংলাদেশের জেলা শহরগুলো বা মফস্বল শহরগুলোতে সিনেমা হল ছিল, সেখানে ওই ঈদের ছবি মুক্তি পাওয়া, সবাই দল বেঁধে যাওয়া, বন্ধু বান্ধব বা পারিবারিকভাবেও দেখার একটা রেওয়াজ ছিল। কিন্তু আপনি যেটিকে ইতিবাচক দেখছেন সেটা অবশ্যই ইতিবাচক। আরবান যে স্পেকট্রাম, সেখানে আমরা দেখতে পাই যে সিনেপ্লেক্স থেকে শুরু করে ঢাকা শহরে এটার দেখার, সেটার অ্যাপ্রিসিয়েশনের একটা ব্যাপার আছে। কিন্তু ওয়াইডার যে কমিউনিটিস মানে অ্যাক্রস দ্য কান্ট্রি, সেই জায়গাটিতে তো নিশ্চয়ই এখনো স্ট্রাগল করছে সিনেমা, কি মনে হয়? সেটা তো ধরেন একটা মানে অনেক বড় আলাপের বিষয় এটা, এবং এটা অবশ্যই স্ট্রাগল করছে। একসময় আমাদের হলের সংখ্যা ছিল অনেক, এখন সেটা কমে কমে হয়তো ওয়ার্কিং স্ক্রিন আপনি হয়তো শখানেক পাবেন, তার মধ্যে 20-30% হচ্ছে ঈদের সময় সেটা আসে। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন যে সিঙ্গেল স্ক্রিনের বিষয়টা কিন্তু আজকাল অনেক চলে গেছে, কারণ মানুষের কিন্তু অপশনস অনেক বেশি। হয়তো ধরেন যে মানে কারো পছন্দ হতে পারে যে সে হয়তো একটা মারামারি বা এরকম আজকাল যেরকম হয় আর কি, হ্যাঁ, খুব ব্লাড টাড থেকে শুরু করে অনেক অ্যাকশন নির্ভর অনেক কিছু থাকে। আবার কেউ হয়তো একটা মানে উৎসব বর্ণনা এক্সপ্রেশন মতো মানে যেভাবে ছবি পরিবারকে নিয়ে দেখতে যেতে হয়, সেরকম একটা ইচ্ছা হতে পারে। সেই জন্য আসলে হয়েছে কি যে আমাদের আসলে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েই অনেক কাজ করার স্কোপ এখন আছে আসলে। কারণ একটা সময় দেখেন যে মানে অনেক আমাদের একটা পপুলেশনও আছে, আমাদের মানে দেশে একসময় সিনেমার একটা প্র্যাকটিস ছিল। সেটার থেকে আসলে যেটা হয়েছে যে এখন মানে নানান কারণে এটা একটা বলে, এটা আসলে অনেক বৃহত্তর একটা কনভারসেশন। আমি ছোট না করে না এই না, জিনিসটা নিশ্চয়ই সারার চেষ্টা নিশ্চয়ই। করছি আর কি। বাট আপনার সো কাছে আমি ধরেন যে এটা জি মানে বছরব্যাপী হয় না যে ঈদের সিনেমার কথা যদি বলেন, শুধু ঈদ না আসলে, এটা তো একটা রেগুলার প্রত্যেক মাসের দেখার মতন একটা জিনিস, প্রত্যেক সপ্তাহে না হলেও। সো এটাও একটা বড় বিষয়, এবং ওইখান থেকে আসলে আমাদেরও মানে ধরেন ডিজিটাইজেশন থেকে অনেক ধরনের অনেক কিছুই করার আছে বলে আমি মনে করি। কিন্তু ওই যে মানুষ যে আবার একটু হলে ফিরছে, যে ভালো সিনেমা দেখার একটা আগ্রহ যে আছে, এইটাই আর কি খুব ইতিবাচক একটা। নিশ্চয়ই। এই প্রশ্নটা যেটি আমি এখন করতে যাচ্ছি সেটা আপনার আপনার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এবং আপনার মানে চিন্তাটা বা আপনার পর্যবেক্ষণটা আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে যে তারিক আনাম খানরা যখন তার জনপ্রিয়তা, খ্যাতি এবং ক্যারিয়ারের তুঙ্গে, ওই সময়টাতে আমরা দেখেছি যে ঈদের একটা নাটক, মানে ধরা যাক উনি আমজাদ হোসেনের কথা বলেন, আমজাদ হোসেনের যে নাটকটি, আমরা জানতাম যে ঈদের সময় এরকম একটি নাটক আসছে, সবাই অপেক্ষা করতাম। আবার ঈদের আনন্দমেলা, নিশ্চয়ই সেটি আপনিও ছোটবেলায় দেখেছেন বা মনে আছে যে বিটিভিতে একটা ঈদের আনন্দ মেলা হবে, এবং সেখানে কখনো কখনো আব্দুল্লাহ আবু সাইদ থাকতেন, কখনো কখনো বিভিন্ন ধরনের উপস্থাপক, আনিসুল হক করেছেন একটা সময়, আমরা আমাদের মনে আছে সেখানে তিনি দিলীপ কুমারকে নিয়ে এসেছিলেন বা দিলীপ কুমার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। এইরকম একটা চমক কিন্তু সবসময় ছিল মানে আমাদের শৈশবটাতে, বা যে সময়টার কথা বলছি। আপনি যে সময় বড় হয়েছেন বা আপনার সময়ে যখন আপনি নির্মাতা হিসেবে কাজ করছেন, এরকম কোনো চমক কেন থাকছে না? ওই যে আসলে আমাদের এখন এত বেশি অপশন, যে আমাদের ওই দেখার সময়টা বা এটা চেঞ্জ হয়ে গেছে, এবং প্লাস এখন আমরা হাতের কাছে এত কন্টেন্ট আছে, কম্পিটিশনটা আসলে কিন্তু ধরেন আমাদের আহ, একটা সিনেমার সাথে আরেকটা সিনেমা বা দেশে অন্য কোনো নাটক হোক বা প্রোগ্রামের সাথে কিন্তু সেটা এটা হয়েছে, আমি কিন্তু কম্পিট করছি পৃথিবীর সাথে। হুম হুম তো ওইটা এখন ধরেন যে হয়তো সেখানে আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেই প্রোগ্রামই করতে চান না কেন, সেটা সিনেমা হোক, নাটক হোক, সেটা কোনো এরকম শো হোক, সেটার জন্য আসলে একটু পৃষ্ঠপোষকতা দরকার, কিছু রিস্ক নেওয়ার দরকার আছে। হুম। এবং বড় জিনিস হচ্ছে যে আমাদের আসলে মানে একটা স্ক্রিপ্ট লেখার বা একটা আইডিয়া জেনারেট প্র্যাকটিসটা কিন্তু আসলে কমে গেছে। আমরা এখন অনেকটা বেশি বলতে চাই যে সস্তা বিনোদন বা সস্তা বিনোদনের পিছনে আমরা ছুটছি, কারণ এখন দেখছেন যে মানে অনেক জায়গাতে যে যার মতন করে হচ্ছে, একটা ভিডিও করে হুম হুম আসলে অনেক প্রসেস ফলো করে অনেক কিছু মেইনটেইন, সেগুলো ডিসকাস করে ফিডব্যাক নিয়ে তখন ধরেন একটা জায়গাতে একটা আইডিয়া তখন জেনারেট হলো। এখন মনে হচ্ছে হাতের কাছে একটা কোনো ডিভাইস আছে, যে কোনো জায়গা থেকে যে কেউ যে কোনো মানে বানিয়ে ফেলছে অনেক ধরনের কন্টেন্ট, রিলস, এর ধরনের অনেক কিছু আর কি। সো একদিক থেকে হয়তো এটাও একটা বড় রিজন যে আমরা হয়তো সেই জায়গাটাতে মানে আসতে পারিনি, বা এটা আমরা ধরে রাখতে পারিনি আর কি। রাইট। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তারিক আনাম খান আপনার কাছে আসতে চাই আপনার ঈদ নিয়ে।
আপনার এখনকার যে উদযাপনের যে রীতি বা আপনি যেভাবে উদযাপন করছেন, তাতে করে এটার কি কোনো তুলনা করার কি কোনো প্রয়োজন আছে, নাকি আপনি মনে করেন যে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে সেটি তুলনা না করে বরং সময়ের সঙ্গে নিজেকে নবায়ন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ? কি মনে হয়? না, নবায়ন করে নেওয়াটাই তো সবচেয়ে বড় কাজ। মানুষ তো সবসময় সময়ের সঙ্গেই খাপ খেয়ে নেয়। আমি জাস্ট একটু ছোট্ট করে বলি। নিশ্চয়ই। আমার যতদূর মনে পড়ে, আমি 71 সালে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম ৯ নম্বর সেক্টরে। খুব সম্ভবত রোজার ঈদটা আমরা পাইনি, মানে ওই প্রথম যে ঘরের বাইরে যুদ্ধের মধ্যে থাকা, তো তখন কিন্তু আমরা মানিয়ে নিয়েছিলাম। এমন নয় যে কেঁদে কেটে ভাসাচ্ছি, কিছু না। তখন মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ, দেশ, বড় কারণে এসেছি, ওই রকমটাই ভাবনা। ওই দিন সময় খেলাম কি ভালো খেলাম সেটা কিন্তু বড় কথা নয়। এটা তো খাপ খেয়ে নিয়েছিল প্রত্যেকেই, যারা গিয়েছিল ওখানে। সাধ্য কারোরই ছিল না ভালো মতো ইয়ে করা, কেউ তো আর সেই উদযাপনের জন্য যায়নি। আবার যখন আমরা ফিরে এলাম, খুব সম্ভবত সেটা কোরবানি ছিল যখন দেশ স্বাধীন হয়েছে, আমার যত স্মৃতি মনে আছে। তখন কিন্তু আবার ওই ঈদটাই খুব ভালোভাবে পালন করেছে, বিশ্বের মধ্যে থেকে নিজেরা, নতুন দেশ। তো এইটা তো খাপ খাইয়ে নেয় সবসময়, আমার কোনো অভিযোগ নেই। তবে আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সমস্ত কারণে আমরা একটু বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছি কিনা, খুব বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা, খুব বেশি প্রদর্শন যোগ্যতার মধ্যে চলে যাচ্ছে কিনা, খুব বেশি কি বলা যায়, মানে লাক্সারি শো এগুলোর মধ্যে করে খুব একক হয়ে যাচ্ছে কিনা, সেটা কি ভালো হচ্ছে, সেটা খুব, আমার মনে হয় সেই জিজ্ঞাসাটা আমার আছে। আর ঈদ মানে তো আমাদের একটা ফেস্টিভিটি, এটার জন্য সবাই ইয়ে থাকে। এখন তো ঈদের ছুটিও বেশ বড় হয়ে যাচ্ছে। যেমন আমরা গত ঈদ কাটিয়েছি কিন্তু দেশের বাইরে, আমি, আমার ছেলে, ওর মা, ওটা প্ল্যান করেই করা। কিন্তু এর আগে একটা ঈদ কাটিয়েছিলাম খুব সময় 23 রোজার ঈদ, ওটা কাটিয়েছিলাম আমি মস্কোতে, মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো এইরকম ভাবে তো মানুষ অ্যাডজাস্ট করে, মানে ওটাতে খুব খারাপ অভিজ্ঞতা ছিল তা না, ওদিন হয়তো সময় খায়নি, কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যায়নি, বা ওইরকম ঈদই পাওয়ার কোনো ব্যাপার নাই, কিন্তু এবং এগুলো তো আমাদের স্মৃতির মধ্যে উজ্জ্বল, মানে আমার স্মৃতির মধ্যে উজ্জ্বল হয়ে আছে। নিশ্চয়ই। সেইভাবে মানুষ তো সমন্বয় করে না সমস্ত কিছুর সঙ্গে। নিশ্চয়ই। আরিক, আপনার কাছে আসতে চাই, আপনাকে প্রশ্নটা একটু ভিন্নভাবে করতে চাই যে ক্লিয়ারলি আপনি যখন লন্ডনে ছিলেন, পড়তে এসেছিলেন, তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্রিসমাস তো এখানকার একটা বড় উৎসব, এবং সেখানে আমরা দেখেছি যে তার একটা কমার্শিয়াল আসপেক্টও আছে। মানে ক্রিসমাসের কমোডিফিকেশন আমরা দেখতে পেয়েছি, ব্র্যান্ডিং ট্রেন্ডিং সব কিছু মিলিয়ে এটার বাণিজ্যিক দিক রয়েছে। কিন্তু আবার একই সঙ্গে আপনি হয়তো দেখেছেন যে সবাই ছুটি নিয়ে চলে যাচ্ছে পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করার জন্য, এবং এই যান্ত্রিকতার ভেতরেও ছুটে চলা জীবনের মধ্যেও ক্রিসমাস অন্তত ওয়েস্টার্ন লাইফে এক ধরনের পরিবারের সঙ্গে আবার মিলেমিশে এটাকে উদযাপন করে নিজেদের মতো করে করার একটা সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে ঈদ উদযাপনে কি আপনার কাছে মনে হয় যে সেই সময়টা, যে সময়টার কথা আমরা বললাম, তারিক আনাম খান বললেন, সেরকম একটি দিকে যাওয়ার কোনো প্রবণতা বা ঝোঁক রয়েছে, বা সেটি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, নাকি যেভাবে চলছে সেভাবেই চলুক, এরকম একটা মানে ধারণায় আপনি বিশ্বাস করেন? না, ওইটা একটা, ধরেন যে আমি নিজেও লন্ডন থাকাকালীন দেখেছিলাম যে একদম, যেই লন্ডন প্রতিদিন দেখি আমি, একদম পুরা ফাঁকা হয়ে গেল 2-3 সপ্তাহের জন্য, এবং সবাইকেই তখন হচ্ছে একটা ছুটি দিয়ে দেওয়া হয়, এবং সবাই ওই সময়টাতে ছুটি নেয়, ফেস্টিভ পিরিয়ড যেটা বলে। কিন্তু ধরেন যে এই যে আপনি যে কথাটা বললেন, আমার একটা জিনিস মনে হলো, ধরেন বাংলাদেশে আসলে আমরা হয়তো শুরুতে যে প্রশ্নটা করেছিলেন সেটার সাথে এটা একটু ধরেন লিঙ্ক হয়ে যায়, যেরকম যে ক্রিসমাস টাইমে কিন্তু লন্ডনে আপনি দেখেছেন, এবং আমি এটাও জানি যে অনেক সময় মধ্যপ্রাচ্যের দিকে যেখানে মুসলমানরা একটু বেশি থাকেন, সেসব জায়গাতেও দেখেছি ঈদের টাইমটাতে কিন্তু আপনি দেখবেন যে অনেক বেশি অফার, সেল, হ্যাঁ, এবং মানে সবকিছু অ্যাভেলেবিলিটি যাতে সবাই ঈদটা করতে পারে, হ্যাঁ, অনেক জায়গাতে ডিসকাউন্ট দেওয়া হয়, অনেক কিছু করা হয়। বাংলাদেশে আপনি খেয়াল করবেন দুঃখজনক ভাবে যে ঈদের আশপাশ দিয়ে সবকিছু দাম হচ্ছে বেড়ে যায়। এক্স্যাক্টলি। তো
দিস ইজ একটা আসলে বললাম না যে এটা মানে কেন হয় বা কি হয় ওইদিকে আমি আর যাচ্ছি না, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে আসলে সবকিছুই রোজার ঈদ বলেন কোরবানি বলেন সবকিছু একটু প্রাইসটা আপ হয়ে যায়। তো এটা তো আসলে অনেকের হয়তো একটু মানে খুব কষ্টই হয়ে যায়, সবকিছু হয়তো মনের মতন করতে পারে না, কিন্তু তবুও আমি বলবো যে আহ সবাই দেখবেন যে একটু মানে নিজের দেশের বাড়িতে যাওয়া হোক বা যাদের সামর্থ্য আছে তারা হয়তো বিদেশে যাওয়া হোক, সবাই এটা খুব উদযাপনটা করতে চায় আসলে। এবং এটাই আই থিঙ্ক যেটা বলছেন আপনি ক্রিসমাসের সাথে যদি কম্পেয়ার করে দেখেন যে হ্যাঁ এইটা একটা বিষয় যে পরিবার পরিজনের সাথে হয়তো কেউ সারা বছর হয়তো ঢাকাতেই থাকে বা অন্য কোথাও কাজের জন্য তিনি আছেন, ঈদের সময়টা থেকে একটা সময় কি আমরা দেখি, আমরা দেখি যে আমাদের জন্য ধরেন যে আমাদের মানে বাসায় যারা কাজ করে বা ড্রাইভার তাদের এক ধরনের একটা তাড়না থাকে যে তারা এই ঈদে বাড়ি যাবে পরিবারের সাথে হচ্ছে ঈদটা করতে চাইবে এবং যানজট পেরিয়ে হচ্ছে সবকিছু ঠেলে তারা চলে যাবে। কিন্তু আর একটা দুঃখজনক বিষয় এটার জন্য যেটা হয় যে আসলে রাস্তায় অনেক দুর্ঘটনারও শিকার হয়ে থাকে, আমরা গত ঈদেও দেখেছি। তো আসলে একটু সবকিছু মিলিয়ে আমরা মানে ঈদের যে স্পিরিটটা সেটা যদি আমরা সবাই ধারণ করি এবং একজন আরেকজনের প্রতি মানে সেই সম্মানটা রেখেই যদি পালন করতে পারি, আমার মনে হয় সেটা আসলে সবচেয়ে বা বড় বা সেটা আসলে আমাদের আহ ওইটা ধরে রাখতে পারাটাই হচ্ছে ঈদের আসলে সবচেয়ে বড় আনন্দ, এবং একজন আরেকজনকে সেই একই ধরনের ভালোবাসা বলেন বা একটা যে বিলঙ্গিং এর বিষয়টা হচ্ছে। অনেক ধন্যবাদ তারিক আনাম খান এবং আরিক আনাম খান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শুনছিলাম ঈদ উদযাপনের একাল সেকাল নিয়ে দুই প্রজন্মের দুজনের ভাবনা, এবং আমার যারা দর্শক রয়েছেন ডেইলি স্টার ডিসকোর্সে যারা দর্শক রয়েছেন তারা অনেকেই এই যে ফেলে আসার সময় এবং বর্তমান বাস্তবতাকে মিলিয়ে দেখবার একটা সুযোগ হয়তো এই আলোচনা থেকে পাবেন, সেই আশাবাদ রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।